সিনিয়র সিটিজেন কাপলকে তাদেরই বাড়িতে হত্যা করা হয়। একজন বৃদ্ধা আর হুইল চেয়ারে বসে থাকা তারই বৃদ্ধ স্বামীর প্রতি এত ঘৃণা কোথা থেকে এলো? দেখা যাক এই রোমহর্ষক কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। সকালে টিফিনও খায়নি আর এখন বলছে রুটিও খাবে না, আর তুমি ওর জন্য জিলিপি নিয়ে এসেছো। আরো আশকারা দাও মেয়েকে মারুফ মিয়া। আব্বু দাও না। এসো, এসে নিয়ে নাও। আমি পড়ে যাবো তো আব্বু। কেন পড়ে যাবে সোনা? ডক্টর আঙ্কেল কি বলেছিল? যত হাঁটবে তত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এসো, এসে নিয়ে নাও। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। রাবিয়া সাবধানে। কৌসার কি করছো? কি ওকে হাঁটতে দাও। মাথা খারাপ হয়ে গেছে তোমার? পড়ে যায় যদি? কত খরচ করে এটা করা হয়েছে, যদি কিছু হয়ে যায় তখন? এই জিনিসটা এই জন্যই করানো হয়েছে যাতে ও হাঁটে, বসে না থাকে। ও পড়বে না, আমি আছি তো। এসো সোনা, চলে এসো, চলে এসো। মা সাবধানে। চলে এসো, সাবধানে চলে এসো, এসো এসো। স্যার, এটা দেখে তো মনে হচ্ছে আমার জামাইবাবু মারুফের মতনই দেখতে, বিশেষ করে গালের ওই চিহ্নটা। আর ওইদিকে ওই ভদ্রমহিলা বলছে এটা পাক্কা গিরিশ প্রসাদ। আচ্ছা, মারুফ হায়দারের এখানে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? হ্যাঁ, আমি চেক করেছি। মারুফ হায়দারের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আর গিরিশ প্রসাদের? সেটা চেক করতে হবে। এই গিরিশ প্রসাদ কোথায় থাকে সেটা জানা আছে কি আপনার? না। আচ্ছা, তোমার বোন আর তার স্বামী কোথায় থাকে? আগে গান্ধী মার্কেটের পেছনে রোজ গার্ডেনের পাশে থাকতো স্যার। বছরখানেক হলো ওরা ফহিম মহল্লায় চলে এসেছে স্যার। আরে ভাইজান সালাম। মারুফ ভাই কোথায়? উনি তো বাইরে গেছেন। কেন, কি হয়েছে? গিরিশ প্রসাদ এখন কোথায়? এত বছর পর? গিরিশ প্রসাদ আর মারুফ হায়দারের মধ্যে এটা কি কানেকশন ছিল, কি কনফিউশন ছিল? মালিশা আর ফরজাদের মার্ডার ইনভেস্টিগেশনে পুলিশকে মহারাষ্ট্র থেকে গুজরাটের ভদোদরা নিয়ে আসে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে এটা প্রায় নিশ্চিত ছিল যে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটা গিরিশ প্রসাদ করেছে, না হলে মারুফ হায়দার করেছে, বা দুজনে মিলেই করেছে, নাকি বাস্তবটা অন্য কিছু। মারুফ হায়দার আর গিরিশ প্রসাদ একই লোক। এসব কি বলছিস তুই? এটা আমার আর মারুফের নিকার আগের ঘটনা, যখন আমাদের দুজনের প্রথমবার দেখা হয়েছিল 2005-এ। তখন মারুফে গিরিশ ছিল, গিরিশ প্রসাদ। গিরিশ, এ সম্পর্কের কিচ্ছু হবার নয়। এরকম বলো না তুমি, আমরা দুজনেই পরিশ্রম করছি তো। এরপরে না হয় লোন নিয়ে নেব, খুব পরিশ্রম করব, নিজেদের দোকান তৈরি করব, আর আমাদের বাচ্চাকেও এই কাজ শেখাবো। গিরিশ বাচ্চা নিকার পরে হয়, আর আমাদের নিকাহ কখনো হবে না। কেন হবে না? আমার আব্বু আর আম্মি আমার নিকাহ কখনোই কোনো গিরিশ প্রসাদের সঙ্গে হতে দেবে না। বেশ ঠিক আছে, তুমি কোনো গিরিশ প্রসাদকে বিয়ে করো না। মারুফ নামটা কেমন? মারুফ? হ্যাঁ, মারুফ হায়দার, মারুফ সৈয়দ, তুমি যা বলবে। আমি মুসলমান হয়ে যাব। তুমি আমার জন্য নিজের ধর্ম পাল্টাবে? তোমার বাড়ির লোকেদের খারাপ লাগবে না?
আমার কোনো বাড়ি বা বাড়ির লোক নেই কৌসার। আমার শুধু একজনই আছে, আর সেটা তুমি। আর আমি তোমাকে এই জন্য হারাতে পারবো না যে আমার নাম গিরিশ প্রসাদ। আর আমি কখনোই কোনোদিন আব্বু আমি আর কামরান ভাইকে এটা বলিনি যে ও নিকার আগে গিরিশ প্রসাদ ছিল। এর আগে কোথায় থাকতে? রোজ গার্ডেনের কাছে। আগে তো সবকিছু ঠিকই ছিল বাবু, আমরা দুজনেই দোকানে কাজ করতাম। তারপর রাবিয়া হলো, তারপর মালিক দোকান বন্ধ করে দিল, আমরা দুজনেই বেকার হয়ে গেলাম। ওখান থেকে এখানে কেন এলে? টাকার টানাটানি ছিল বাবু, ভাড়ার জন্য টাকা ছিল না। তারপর এখানে এসে মারুফ রেস্টুরেন্টে একটা চাকরি পেল, একটা ওয়েটারের চাকরি। কোন রেস্টুরেন্টে? রেহনুমা রেস্টুরেন্ট, গান্ধী মার্গের পেছনে এটা। কিন্তু বাবু ওখানেও একটা খারাপ কাজ করেছিল। চুরি করেছে? কথা দাও এরপর থেকে যাই হয়ে যাক, কিন্তু তুমি আর কখনোই চুরি করবে না। আমি করব না কৌসার, নিরুপায় হয়ে করেছিলাম, আর করব না এরপর। আমি বলছি কসম খাও। কসম? রাবিয়ার কসম খাও। আরে আমি তোমাকে বলছি তো, আমি আর করব না এরপর থেকে চুরি। আমি বলছি রাবিয়ার কসম খাও। রাবিয়ার কসম করব না। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমাদের আর ওই পাড়ায় থাকাটা ঠিক মনে হলো না, ভাড়াটাও বেশি ছিল। আমরা এখানে চলে এলাম। তারপর মারুফ এখানে এসে টুকটাক কাজ করতে আরম্ভ করলো। মারুফ তাড়াতাড়ি চলো, রাবিয়ার কি হয়েছে? রাবিয়া সিমরানের ছাদ থেকে পড়ে গেছে। আপু তাড়াতাড়ি। আরে আমরা এসে গেছি, আমরা পৌঁছে গেছি, সব ঠিক হয়ে যাবে। ব্যথা করছে। ডাক্তার কি বললো? অপারেশনের টাকা নেবেন না ডাক্তারবাবু, কিন্তু উনি বললেন যে ব্রাশ লাগাতে হবে অপারেশনের পরে, তার জন্য 27,000 টাকা লাগবে। 27,000? এত টাকা কোথা থেকে আনবে মারুফ ভাই? আমার কাছে কম বেশি করে 5,000 টাকা হবে। রাবিয়ার জীবনের প্রশ্ন কামরান, টাকা তো জোগাড় করতেই হবে। ব্যথা হচ্ছে? হ্যাঁ আপু। ভয় পাস না শোনা, আব্বু সব ঠিক করে দেবে। হুম? মারুফ সলিম ভাইকে তো আগেই 9,000 টাকা দেওয়ার ছিল, আর আমি আর আব্বুর এমন অবস্থাও নয় যে আমি ওনাদের থেকে কিছু চাইবো। কামরান ভাই 5,000 টাকা দেবে বলেছিল, কিন্তু বাকি কারোর কাছে চাওয়ার প্রয়োজন নেই, টাকা চলে আসবে। মারুফ কোথায় যাচ্ছ তুমি? এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? আমি আমার অতীতের সাথে দেখা করতে যাচ্ছি, যাতে আমাদের ভবিষ্যৎ বদলাতে পারি। তার মানে? আমি কালকের মধ্যে ফিরে আসব। কবেকার কথা? বাবু আজকে হলো 10 নভেম্বর, আর ও 29শে নভেম্বর হসপিটাল থেকে বাড়ি ফিরেছিল। মারুফ 30 তারিখ সকালে বেরোয় আর 3 তারিখ ফিরে আসে। কাণ্ডটা ঘটেছে 2 তারিখ রাত্রে। কাণ্ড? কি হয়েছে বাবু? আচ্ছা, 3 তারিখ রাত্রিবেলা 2টোর সময় তোমাকে ফোন করেছিল তাই না? হ্যাঁ স্যার। এখানে ফিরে এসে ও কি করেছিল? উনি টাকা নিয়ে এসেছিলেন আর গয়নাও। এগুলো কোত্থেকে এলো? আমার কিছু আত্মীয় আছে, ওরা দিয়েছেন তোমার জন্য। সামনে রেখো। হ্যাঁ, আর এই দেখো, এতে রাবিয়ার পায়ের ব্রাশও আসবে, আমাদের 1 বছরের ভাড়াও হয়ে যাবে, আর আমাদের ছোট এও প্রাইভেট ক্লিনিকে জন্ম নেবে। এরা তোমার কেমন আত্মীয়? তুমি তো এদের ব্যাপারে আগে কখনো বলনি। দূর সম্পর্কের কেউ? রক্তের সম্পর্ক। দেখো, ও সব সম্পর্ক শেষ করে এসেছে।
বাইরে এসো বলছি। না বাবু, আপনার যা বলতে হয় আপনি রাবিয়ার সামনেই বলুন। আমি আপনাকে হাত জোড় করছি, আমাদের সব সত্যি কথা বলে দিন। আচ্ছা, এই গয়নাগুলো ছাড়া ও কিছু ক্যাশ দিয়েছিল? শুধু গয়নাই দিয়েছিল, টাকা তো ওর কাছেই থাকে। আমরা তোমার বাড়ির তল্লাশি নেব। 1 মিনিট বাবু, এটাও এনেছিল রাবিয়ার জন্য, ওই ব্রাশটা ছাড়া। কিন্তু আমরা পাপের টাকা চাই না এই বাড়িতে, আপনারাই রেখে দিন বাবু। ক্ষমা চাইছি এই অবস্থায় তোমাকে বিরক্ত করার জন্য। প্রকাশ, তল্লাশি শুরু করো। স্যার। অভাবে একজন মানুষ যদি অপরাধকে যথার্থ মনে করে, তাহলে এমন একজনও গরিব আছে যে নিজের সততাকেই পুঁজি বলে মনে করে। অভিযুক্ত মারুফের স্ত্রী কৌসার এমনই একজন মানুষ ছিল, যার কাছে নিজের সম্মান আর সততা সব থেকে বেশি প্রিয় ছিল। আর হয়তো এটাই মারুফের কাছে সবচেয়ে বড় শাস্তি। পুলিশ মারুফের ঘরে তল্লাশি চালিয়ে কিচ্ছু পায়নি, কিন্তু এই ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে গিয়েছিল যে গিরিশ প্রসাদ ওরফে মারুফ হায়দারি মালিশা আর ফরজাদকে খুন করেছিল আর তাদের বাড়িতে লুট করেছিল। এই কেসটা এবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। স্যার, স্যার আর মেসেজ। ওর বক্তব্য হলো যে এই গয়নাগুলো ওর মার আর ছবিটা গিরিশের। আপনার যত ইনফরমার আছে সবাইকে কাজে লাগিয়ে দিন। এই লোকটাকে আমার ইমিডিয়েটলি চাই। আপনাদের স্কেচটা পাওয়ার পরেই ইনফরমারদের আমি কাজে লাগিয়ে দিয়েছি। বলো রাজপুত। ঠিক আছে, নিন, এসে গেছে গুড নিউজ। ফোনটা আমার বাচ্চা স্যার। দেখো তো কার ফোন। ফোনটা স্পিকারে দাও। মারুফ, কথা বল। হ্যালো মারুফ। হ্যাঁ কও স্যার, বলো। ধরা পড়ে গেছো? হ্যাঁ, ধরা পড়ে গেছি, কিন্তু তুমি চিন্তা করো না। আর কিসের চিন্তা? আমাদের তো চিন্তা ছিল হয়তো তুমি ধরাই পড়বে না। কও স্যার। তুমি আমার, রাবিয়ার আর আমাদের হবু বাচ্চার মুখ কখনো দেখতে পাবে না। আমি যা করেছি শুধু তোমাদের জন্যই করেছি, বুঝেছো? তুমি আমাদের জন্য যা করেছো যথেষ্ট করেছো। তুমি জানতে চাও আমাদের জন্য কি করেছো? এই নাও, শোনো। তুমি আমার আব্বু নও, তুমি খুব খারাপ। না, হ্যালো হ্যালো, শোন মা। চল শুরু কর। এখন সত্যি কথাটা তাড়াতাড়ি বলে ফেল, না হলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বল। স্যার, আমি আমার জীবন খুব অসহায়ভাবে কাটিয়েছি। রাবিয়ার জীবন সেটা হোক চাইনি। এই জন্য আমি এখানে আওরানে এসেছিলাম পুরো 14 বছর পর। এই 14 বছরের মধ্যে তুই ওখানে আর যাসনি? আসিনি স্যার, কিন্তু 14 বছর এই জায়গাটা আমার মাথায় ঘুরতো। এখানকার বাগানের কথা ভাবতাম, এখানকার স্মৃতি আমার মাথার মধ্যে ঘুরতো। প্রত্যেকটা দিন এক একটা জায়গা, এই পুরো জায়গাটার কথা আমার মনের মধ্যে ছিল।
আরে কি করছিস তুই? কি করছিস? ইস, কি করছিস তুই? কবে এই ছেলে শোধরাবে? স্যার, আমার প্ল্যান ছিল যে আমি এক রাত্রি এখানে থেকে নজর রাখবো, তারপর পরের রাত্রে বাড়ির ভেতর ঢুকে টাকা চুরি করব। ম্যাডাম খুব বেশি বদলাননি, ওনার সঙ্গে হয়তো কাজের লোক ছিল। আগে স্যার সবসময় ম্যাডামের সঙ্গে থাকতেন, আমি ভেবেছিলাম হয়তো স্যার বাইরে গেছেন, অসুস্থ আছেন, অথবা হয়তো মরেই গেছে। স্যার বিকলাঙ্গ হয়ে গেছিলেন, দেখে ভালো লেগেছিল। আমার কাজ আরো সহজ হয়ে গেছিল। কাজের লোক সন্ধেবেলায় চলে যেত, আর তারপর বুড়ো বুড়ি একাই থাকতো। ছোটবেলায় অনেকবার ইলেকট্রিক বক্স খোলা দেখেছি আমি জানতাম কোন তারটা কাটতে হবে। আরে লাইটের কি হলো? আরে যাও না, একটু মিটার বক্সটা খুলে দেখো না। আমার প্ল্যান ছিল সোজা বেডরুমে যাব। আমি জানতাম ম্যাডাম চাবি কোথায় রাখেন, খুলে তাড়াতাড়ি যা পাবো তাই নিয়ে নেব আর ওখান থেকে পালিয়ে যাব। সেই রাতে তুই বাগানেই শুয়েছিলি? হ্যাঁ স্যার, কিন্তু পরের দিন চালা ওই ইলেকট্রিশিয়ানটাও চলে এলো। এই, ওখানে কে আছে রে? আরে থাম, দাঁড়া দাঁড়া। তারপরে আমি ভাবলাম লাইট ফাইট চলে যাক, আমি সোজা ভেতরে ঢুকে যাব আর ঝাঁপিয়ে পড়বো, তারপর যা হবে দেখা যাবে। তাহলে ওই রাতে তুই খুন করার উদ্দেশ্য নিয়েই ওখানে গেছিলি? না স্যার, আপনারা বিশ্বাস করুন বা না করুন, তখন আমার মার্ডার করার কোনো ইচ্ছে ছিল না। আমার শুধু টাকা দরকার ছিল। কিন্তু ওই ম্যাডামকে যখন দেখলাম আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমার 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 মাথার মধ্যে কেমন একটা পোকা নড়ে উঠলো। আর কে ওখানে? তুই গিরিশ না? গিরিশ না? এতদিন তুই কোথায় ছিলিস? বল না, এত বছর তুই কোথায় ছিলিস? চল ভেতরে চল, আয় আয় ভেতরে আয়। আর কোনোদিন চুরি করবি? আবার করবো আমি। আর করবি? বল। কষ্ট পাস না, ঠিক হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? তুমি ওদের সামনে কেন মারলে? কোনো কাজ লুকিয়ে করা এটা মোটেই ভালো কথা নয়। আর তুই তো চুরি করেছিস। চুরি এরকমটা কেন করলি তুই? আমার নতুন জুতোর দরকার ছিল, ওটার বাকি টাকাটা আমি জুয়ায় কামিয়ে নিয়েছিলাম। আমার মাত্র 10 টাকা দরকার ছিল, মাত্র 10 টাকা। ম্যাডাম আপনি? বাবা গিরিশ, কিছু দরকার হলে তোর বাবার কাছে চাইতে পারতি, আমাকে বলতি। চাইতে আমার মোটেই ভাল লাগে না, খুব খারাপ লাগে। চুরি করতে ভালো লাগে না? আমি মাত্র 10 টাকা চুরি করেছিলাম। বাবা 10 টাকাই হোক আর 1 টাকাই হোক, চুরি তো চুরি হয়। বল, এরপরে আর এরকম কাজ করবি না তো বাবা? মিথ্যে কথা বলাটা কি চুরি? নিশ্চয়ই। তাহলে আপনি কেন মিথ্যে কথা বলেন? বদমাইশ। কিছু মিথ্যে ভালোর জন্য বলা হয় বাবা, তাতে কারো কোনো ক্ষতি হয় না। আমিও ভালো কাজের জন্যই চুরি করেছিলাম, তাতে কারোর কোনো ক্ষতি হয়নি। আপনাদের মতো বড় লোকেরাই হলো আসল চোর। জনোর, চুরি করবি? বল বল, আর চুরি করবি? বল। বাবা তুই চুপ করে আছিস কেন? আয় ভেতরে আয় না, চলে আয়। চলে আয় বাবা, চলে আয়, তোর আঙ্কেল খুশি হয়ে যাবে। চলে আয়।
লজ্জা পাচ্ছিস কেন? চলে আয়। ম্যাডাম। কি? ম্যাডামের চেন, দুল, আংটি সব নিয়ে নিয়েছিলাম আমি। এবার বাড়িতে চুরি করার ছিল, আর স্যারকে বাঁচিয়ে রাখার কোনো কারণই ছিল না। তুমি কে বাবা? এখানে কি করছো? ম্যাডামকে মারার পরে স্যারকে মারতে আমার কোনো অসুবিধাই হয়নি, একদম তাড়াতাড়ি হয়ে গেছিল। মনে হয়েছিল আমার ভাগ্য আমাকে উপহার দিচ্ছে স্যার, একদম স্পেশাল উপহার। এই নতুন জুতোর জন্য কোনো একদিন আমি কত মার খেয়েছিলাম, আর সেদিন ওই জুতো আমি এমনি এমনি পেয়ে গেলাম, না চাইতেই। দুজন নিরীহ বয়স্ক লোককে খুন করে তুই ওদের বাড়িতে পার্টি করছিলি? না স্যার, আমি ওখান থেকে পালিয়ে গেছিলাম, কিন্তু স্টেশন যাওয়ার জন্য আমি একটাও অটো পাইনি। আমি জানতাম সকাল 4টের সময় অটোওয়ালাটা গাড়ি বার করে, ভাবলাম ততক্ষণ একটু ঘুমিয়ে নি, কিন্তু দুদিন ধরে কিছুই খাইনি, খুব খিদে পেয়েছিল স্যার। আসসালামু আলাইকুম মারুফ ভাই, কি ব্যাপার এত রাতে? সব ঠিক আছে তো? আমি তোকে এই জন্যই ফোন করেছিলাম যে আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি, তোর 5,000 আর লাগবে না আমার। ভদ্রমহিলার কান এবং আঙুল কেটেছিলে, ওগুলো আমি ট্রেন থেকে বাইরে ফেলে দিয়েছিলাম। তোর এতে বিন্দুমাত্র আফসোস নেই যে দুজন বুড়ো মানুষকে খুন করেছিস, তাও নৃশংসভাবে? সামান্য 5-10 টাকার জন্য ওরা আমার বাবাকে ভুল বোঝাতো, আমার বাবা আমাকে মারতো,
ওদের জন্য আমাকে আমার বাড়ি ছাড়তে হয়েছিল, এমনকি বাবাকেও। আমার জীবনটাই নষ্ট হয়ে গেছিল। আমি ওদেরকে ঘেন্না করতাম, আমার কোনো আফসোস নেই। আর তোর এই ব্যাপারেও আফসোস নেই যে যতটা ঘেন্না তুই ওনাদের ওপর করতিস, ততটাই ঘেন্না তোর বউ এবং বাচ্চা এখন তোর ওপর করে। দেখুন, একটা কথা ছিল, গিরিশ নিজের দোষ স্বীকার করে নিয়েছে। গয়না এবং পায়েলটা কোর্ট থেকে পেয়ে যাবেন। ক্যাশ যতটা হয় আমরা রিকভারি করার চেষ্টা করব। 27,000 টাকা ওর বাচ্চার ট্রিটমেন্টের জন্য খরচ করেছে। স্যার, ট্রিটমেন্টে খরচ হওয়া টাকা আমাদের ফেরত চাই না। আর ওই নুপুরটাও আপনি ওই বাচ্চাটাকে ফিরিয়ে দেবেন। ঠিক আছে। কি বললো? মা বাবাকে কেন মারলো? ছোটবেলাকার পুরনো রাগ ছিল, কিন্তু আমার মনে হয় লোভ সেই রাগের থেকেও বড়। এই নুপুরটা ওখান থেকে রিটার্ন এসেছে, রেখে দিতে বলেছে। গিরিশ প্রসাদ ওরফে মারুফ হায়দারকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 397 ধারা আর 460 ধারা অনুযায়ী চুরি এবং ডাকাতির জন্য গ্রেফতার করা হয়েছে। আপাতত গিরিশ আইনি হেফাজতে আছে, আর এই কেসের ট্রায়াল এখনো শুরু হয়নি। এই কেসটা আরো একবার আমাদের দেশের মহানগরগুলিতে একা থাকা সিনিয়র সিটিজেনদের উপর নির্মম হামলার সিরিয়াস প্রবলেমটাকে তুলে ধরেছে। আমাদের দেশের 65% জনসংখ্যা 35 বছরের নিচে, আর দেশের 30% জনসংখ্যা দিনে 50 টাকারও কম উপার্জন করে। আর অন্যদিকে শহুরে ভারতে স্যালারি বেড়েই চলেছে, মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, মানুষের লাইফস্টাইল মহাকাশ ভেদ করছে। এই অর্থনৈতিক ভারসাম্যহীনতার আগ্নেয়গিরিতে অপরাধের লাভা উদ্গীরণ স্বাভাবিক বিষয়, কিন্তু এই সব অঙ্কের বাইরেও একটা ধ্রুব সত্য আছে বিবেকের, মনুষ্যত্বের, যেটাকে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বসানো যাবে না। অভাব যদি গিরিশকে পাশবিকতার দিকে ঠেলে দিয়ে থাকে, তাহলে সেই অভাবের সঙ্গেই লড়াই করছে তার স্ত্রী কৌসার, মেয়ে রাবিয়া, দিনশা বাংলার পরিচারিকা উষা আর স্বয়ং গিরিশের বাবা হরিপ্রসাদ। এরা প্রত্যেকেই এক্সট্রা অর্ডিনারি সততা, মনুষ্যত্ব আর আত্মসম্মানের প্রমাণ দিয়েছে। প্রায়শই বিকৃত মানসিকতা আর আলস্যকে লুকোবার জন্য অভাব আর অত্যাচারের অজুহাত দেওয়া হয়ে থাকে। এটাকে ছোট থাকতেই খুব শীঘ্রই চেনানো এবং শোধরানোর দরকার হয়, কিন্তু এর কোনো ফিক্সড ফর্মুলা নেই। প্রত্যেকটা বাচ্চা আলাদা হয়। গিরিশকে মারধর না করে হয়তো মায়া মমতা দিয়ে বোঝানো যেত, কিন্তু আমরা আবেগের ভরসায় বসে থাকতে পারি না। সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি সিস্টেমে ইনভেস্ট করা আজকের দিনে কোনো লাক্সারি নয়, বরং প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যায় আমাদের মধ্যে কাউকে না কাউকে পড়তেই হবে। সেই জন্য সতর্ক থাকার মধ্যেই বুদ্ধিমত্তা। আমাদের আজকের কেসটা মধ্যপ্রদেশের ভোপালের, যেখানে একজন মধ্যবয়স্ক উকিলের হাসি খুশি বর্তমানের উপর অতীতের ভয়ঙ্কর ছায়া নেমে আসে। আসুন দেখা যাক। তুমি এটাও বলতে পারো যে সোনার খনি পেতলের দামে বেচে দিয়েছে। জমিটা আমাকে ফিরিয়ে দে, যা চাস তাই দেব। টাকা তো কাগজের টুকরো বন্ধু, যখন তুমি পুরো জমিটাই পেয়ে যাবে তখন তুমি ফসল নিয়ে ভাবছো কেন? আমি জমিটার 15% চাই। আমি রাজি, তুই শুধু আমাকে এই জমিটা পাইয়ে দে। আর শোন, এইসবের জন্য তো আর বেশি সময়ও আমাদের হাতে নেই। কবিতা, কবিতা আসছে। হ্যাঁ, এটা নাও। আরে শোনো, কান্তি কাকার কাছ থেকে যে পেপারগুলো এনেছিলাম সেগুলো কোথায়? তুমি ভুলে গিয়ে বাইরে টিভির পাশে রেখেছিলে। তুমি আমার ব্যাগে ভরে দাও, খুব ইম্পর্টেন্ট পেপারস ওগুলো। তাড়াতাড়ি করো, আমার বেরোতে হবে। হ্যাঁ, এক্ষুনি ভরে দিচ্ছি। দাদু দাদু দাদু, তুমি এখনো আমার
প্রমিস পুরো করনি। মা, আমি আমার প্রমিস রাখতে পারিনি, ভেরি সরি, কিন্তু আজ আমি আমার প্রমিস ঠিক রাখবো আর আমার দিয়ে আমার জন্য ভিডিও গেমস ঠিক নিয়ে আসবো। এখন যাই আমি। না দাদু। জিয়া, দাদু দেরি হচ্ছে তো, ওনাকে যেতে দাও। আরে বাবা, অশোক তুই ফ্যাক্টরিতে যাসনি? না বাবা, আজ লাঞ্চের পরে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, আমি আসি। স্যার, আমার কাছে আমার পুরো জীবন পড়ে আছে আমার বাবার স্বপ্ন পূরণ করবার জন্য, কিন্তু আমি সারা জীবনে কোর্টে চক্কর কাটতে পারবো না, ব্যাস। দেখো রাজেশ বাবা, তোমার স্বর্গীয় বাবাকে তার পার্টনার ধোঁকা দিয়েছিল আর সেই কেসটা এতদিন ধরে লড়ে যাচ্ছি, কিন্তু বাবা এখন আমার শরীরটাও ঠিক থাকে না, তাই এখন থেকে তোমার কেসটা আমার ভাইপো সূর্যই লড়বে। আপনি যেটা ভালো বুঝবেন, তাছাড়া আপনার জাজমেন্টের উপর আমার পুরো ভরসা আছে। আর আমার 100% ভরসা আছে যে আমি আর আমার অ্যাসোসিয়েট দীনেশ জৈন এই কেসটা জিতবই। সূর্যবাবু, আপনি যদি বাবার পার্টনারের সঙ্গে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে চান, আমার কোনো আপত্তি নেই। মিস্টার মেহরা, যখন আমরা পুরো বাগানটাই সুদ সমেত ফেরত পেতে পারি, তাহলে কয়েকটা গাছ নিয়ে খুশি থাকবো কেন? তাহলে বাবা এখন ওঠা যাক। হ্যাঁ কাকাবাবু। এখন আমি আর তোমাকে কি বলবো বাবা, তুমি তো নিজেই খুব ভালো উকিল। এ কি বলছেন আপনি? আপনি আমার গুরু। বাবা সিনিয়র, তাই একটা কথাই আমি তোমাকে বলবো, আউট অফ কোর্ট সেটেলমেন্টকে রুল আউট করো না, কারণ প্রায়শই জেতার নেশায় আমরা সময়ের কাছে হেরে যাই। কাকাবাবু, আপনি বাড়ি চলে যান। দীনেশ, তুমি গাড়িটা চালাও। ঠিক আছে। কোর্টে হিয়ারিং এর জন্য আমি একাই যাবো। আরে না না বাবা, আমিও যাবো তোমার সাথে। কাকাবাবু, আপনি আবার জেদ করছেন, এই কেসটা তো আমাকেই সামলাতে হবে। ঠিক আছে দীনেশ, এদিকে এসো। দীনেশ, হ্যাঁ, তুমি 3টের মধ্যে অফিস পৌঁছে যেও, আর খাওয়া দাওয়া শেষ করে আহমেদের পেপারগুলো রেডি করে ফেলো, কালো শুনানি আছে। ওকে স্যার। ঠিক আছে। অ্যাডভোকেট সূর্য শুক্লা ভোপাল ডিস্ট্রিক্ট কোর্টে গত 30 বছর ধরে প্র্যাকটিস করছেন। এটা তার কাছে একটা সাধারণ ওয়ার্কিং ডে। তার নির্দিষ্ট সময়ে তাকে অফিসে যাওয়ার কথা ছিল এবং পরে বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু 2014 10ই অগস্টে ঠিক এরকম হলো না। অ্যাডভোকেট সূর্য শুক্লার গুরু তথা কাকা কান্তিলাল শুক্লা, তার অ্যাসিস্ট্যান্ট দীনেশ জৈন আর তার পরিবারের লোকেদের আন্দাজও ছিল না যে তাদের ভবিষ্যৎ চিরদিনের জন্য পাল্টাতে চলেছে, আর তার মূল ছিল অতীতের গভীরে। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি বন্ধ আছে। 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 আরে কান্তিকে কেউ ফোন লাগিয়ে দাও না, আমি কথা বলবো। হ্যালো হ্যালো কান্তি, আমি বলছি, তোমার শকুন্তলা বৌদি। হ্যাঁ বৌদি। সূর্যের কোনো খবর পেলে তুমি? আরে বৌদি, আমি দীনেশ আর অশোককে বলে দিয়েছি একদম টেনশন না করতে, কেসটার খোঁজ খবর করতে হয়তো কোথাও গেছে, আবার চলে আসবে। 10টা বেজে গেছে, আজ পর্যন্ত কখনো এরকম হয়নি। শোনো, তুমি যে নতুন কেসটা সূর্যকে দিয়েছো তাতে কোনো গড়বড় নেই তো? কোনো গড়বড়ের ব্যাপার নেই, তুমি ভয় পেও না, চলে আসবে। হ্যাঁ নিন স্যার। সমস্ত বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, সবার সঙ্গেই হয়ে গেছে। বাবা কোথাও নেই। আমি গেছিলাম স্যার, সবকটা হাসপাতালও দেখেছি। আমি ওনাকে অনেকবার এর আগে দেখেছি ডিস্ট্রিক্ট কোর্টে। উনি ওখানেই প্র্যাকটিস করতেন, আর ওখান থেকেই নিখোঁজ। ওখান থেকেই খোঁজা শুরু করি। স্যার, অ্যাডভোকেট সূর্য শুক্লার অ্যাসিস্ট্যান্ট দীনেশ জৈন, ও বলছিল যে শুক্লাবাবুকে ও একটার সময় এই 1 নম্বর গেটের সামনে ড্রপ করেছিল। সেনা, ওই ড্রপকে এই ক্যামেরা নিশ্চয়ই পিক আপ করেছে।
ক্যামেরা থেকে গতকাল একটার পরের ফুটেজ বের করো, এটা আর যত ক্যামেরা এখানে আছে। হ্যাঁ স্যার। ভোজলেকে বলো যে সিসিটিভির ফুটেজ রেডি রাখতে, আর সূর্য শুক্লার কল রেকর্ডস বের করো। অর্ডার দিয়ে দিয়েছি স্যার। ততক্ষণ আমরা বাড়ির লোকেদের সঙ্গে কথা বলি। ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করতো, আর মনে হচ্ছে সুপ্রিম কোর্টের উকিলের বাড়ি। পৈতৃক সম্পত্তিও তো হতে পারে স্যার। বা ভাগ্য ভালো হতে পারে, হয়তো কোনো লটারি পেয়েছে। দেখুন স্যার, আমার বাবা বেশিরভাগ সময় ছোটখাটো কেসই নিতেন। এই চিটিং এর কেস ছোটখাটো কেসই লড়তো, তাই তো? হ্যাঁ, উনি কোনো টেনশনের কেস নিতেনই না। আর কোনো টেনশন ছিল? পারিবারিক কোনো সমস্যা? না বাবা, আমার ছেলে খুব ঠান্ডা মাথার আর বোঝদার ছেলে ছিল। ও কোনোদিন কাউকে টেনশন দিতও না আর নিতও না। কিন্তু বিষয়টা টেনশনেরই শকুন্তলা দেবী। উনি যদি কোনো বিপদে পড়তেন তাহলে নিশ্চয়ই একটা ফোন করতেন। কবিতা দেবী, ওনার কোনো ব্যক্তিগত টেনশন ছিল? আগে না, এরকম কিছু ছিল না। কোনো অ্যাফেয়ার? কখনো না। কারোর সঙ্গে শত্রুতা, কোনো পুরনো শত্রুতা ফ্যামিলির ভেতর? না না ইন্সপেক্টর, আমি যে কেসটা সূর্যকে দিয়েছিলাম সেখানে কোনো গোলমাল নেই। এত বছর ধরে আমিই তো লড়ছিলাম, তাই না? আমার তো কিচ্ছু হয়নি, আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর সূর্য এই কাজটা শুরু করেছে মাত্র একদিন হলো। আমার ওই ক্লায়েন্টের নাম এবং নাম্বার চাই। হ্যাঁ, দিনেশ। এই যে ওনার কার্ড, মোবাইল, অ্যাড্রেস, ল্যান্ডলাইন সবই আছে এতে। পুলিশ ওই নতুন কেসটার ভালো করে খোঁজ খবর নিল, কিন্তু না ওর মধ্যে থেকে কিছু গোলমেলে পাওয়া গেল, আর না পুলিশের অ্যাডভোকেট সূর্য শুক্লার ফ্যামিলির থেকে কোনো লিড মিলল। কিন্তু ইনভেস্টিগেটিং অফিসারের এটা অবশ্যই অদ্ভুত লাগছিল যে ডিস্ট্রিক্ট কোর্টে ছোটখাটো চিটিং এর কেস লড়া একজন উকিল এত ধনী কি করে হলো। আর যদি ধনী হয় তাহলে কিডন্যাপিং এর অ্যাঙ্গেলও হতে পারে। আর সিসিটিভি ফুটেজ সেই অ্যাঙ্গেলটা আরো মজবুত করলো। স্যার, দিনেশ যেরকম বলেছিল, একটা সময় ডিস্ট্রিক্ট কোর্টের 1 নম্বর গেটে কান্তিলাল শুক্লার গাড়ি দাঁড়ায়। সূর্য শুক্লা গাড়ি থেকে নামে। কোর্টে ঢোকার সময় তার কাছে একটা ফোন আসে স্যার, আর ওনার কল রেকর্ড এলে জানা যাবে যে ফোনটা কে করেছিল। উনি প্রায় 1 ঘন্টা কোর্টের ভিতরে ছিলেন, আর তারপর কোর্ট থেকে বেরিয়ে আসেন। আর এই দেখুন স্যার, কোর্ট থেকে বেরিয়ে সূর্য শুক্লা বাড়ি যাওয়ার জায়গায় কোর্টের সামনে কেশর বাড়ি যায়, আর 10 মিনিট পরে বেরিয়ে আসেন ফোনে কথা বলতে বলতে। তারপর এরা দুজন শুক্লাবাবুর সঙ্গে দেখা করে, আর 3 জন বাড়ির ভিতরে চলে যায়। প্রায় 5 ঘন্টা পর, মানে 7টার সময়, এরা 3 জন বার থেকে বেরিয়ে আসে স্যার। ট্যাক্সিটা ট্রেস করো আর ড্রাইভারকে নিয়ে এসো। এই দুজনের ক্লোজ আপ নিয়ে নাও আর সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। এই দুজন কি সূর্য শুক্লার পরিচিত কেউ? স্যার, এরাই কি শুক্লাবাবুকে কিডন্যাপ করেছিল, নাকি উনি নিজের ইচ্ছাতেই গেছিলেন? যদি এটা কিডন্যাপের কেস হতো তাহলে মুক্তিপণের জন্য ফোন আসতো। আবার এটাও হতে পারে যে বাড়িতে ফোন এসেছিল কিন্তু আমাদের কেউ ইনফর্ম করেনি। উনি যদি নিজের ইচ্ছেতেই ওদের সঙ্গে যান তাহলে ফোনটা সুইচ অফ করলেন কেন? আর বাড়ির কাউকে ফোনই বা করেননি কেন? 3 জন 5 ঘন্টা বাড়ি ছিল স্যার। হয়তো ওরা প্রায়ই ওখানে বসতো। না স্যার, সেদিনের আগে এই 3 জনকে কখনো দেখিনি। ইনি তো আসতেন। না স্যার, আমাদের রেগুলার কাস্টমারদের আমি ঠিকই চিনি। সেদিনের আগে এদের কখনোই দেখিনি। সিসিটিভি আছে? না, সিসিটিভি তো নেই। এখানে 5 ঘন্টা বসেছিল আর খুব ড্রিঙ্ক করেছিল? হ্যাঁ স্যার, 3 জনে অনেক খেয়েছিলেন, আর ওনারা নিজেদের মধ্যে হেসে হেসে ভীষণ মজা করে করে কথা বলছিলেন। একটা কথা বলি স্যার, আসলে আমি অদ্ভুত এটাকে বলছি না, আমার একটা খটকা লেগেছিল। কি স্যার, ওনারা স্ন্যাক্স ট্যাক্স নিলেন না, বরং যেটা হয় 4-5 ঘন্টা ধরে যারা খুব খেতে পারে খাবার জন্য অনেক আইটেম অর্ডার করেন, কিন্তু এনারা এরকম করলেন না, শুধু ড্রিঙ্ক করে গেলেন। হয়তো খাওয়ার প্ল্যান অন্য কোথাও ছিল, তাই এখানে শুধু ড্রিঙ্ক করেছিল। আর ওই ট্যাক্সিতে বসে খাওয়ার জন্য হয়তো অন্য কোথাও গিয়েছিল। তখন তো ডিনারের টাইমও হয়ে গিয়েছিল। স্যার, ট্যাক্সি আর ট্যাক্সিওয়ালা দুজনকে ট্রেস করা গেছে। ভোসলে ওদেরকে থানায় নিয়ে আসছে, আউট অফ সিটি, তাই একটু টাইম লাগবে। সিনা, মনে হচ্ছে এরা খুব ভালো বন্ধু ছিল, তাই হয়তো শুক্লা ওদের সঙ্গে এত ড্রিঙ্ক করেছিল। স্যার, এই দিনেশ মানে শুক্লার অ্যাসিস্ট্যান্ট, ওই দুজনের ব্যাপারে নিশ্চয়ই জানে। হয়তো এও ওদের সঙ্গে যুক্ত হতে পারে। এই কিডন্যাপিং প্ল্যানটা বন্ধুদের মধ্যেই হয়েছিল। কি যা তা কথা বলছেন স্যার? আমি ওনাকে কিডন্যাপ করব? আমি কিন্তু খুব খারাপ কথা বলিনি। গত 13 বছর ধরে তুমি শুক্লাকে অ্যাসিস্ট করছো। উনি আমার বড় দাদার মতো বা বাবার মতো। বড়লোক বাবার গরিব সন্তান, ছোটখাটো চিটিং এর কেস সলভ করে তোমার বাবার মতো বস অনেক টাকা কামিয়েছে। আর যতটুকু আমরা জানি
তুমি এখনো একটা ভাড়া বাড়িতে থাকো আর ব্যাচেলার, তাও বসের প্রতি এত শ্রদ্ধা। স্যার আমাকে সন্দেহ করে আপনি নিজের সময় নষ্ট করছেন। আমি ওনাকে সম্মান করি, তাই জন্য ওনার কাছে কাজ করি। ওনার সব কটা কেসে আমি কিছু না কিছু শিখতে পেরেছি, আর আমি ওনাকে যতটুকু জানি হয়তো কেউ ওনাকে অতটা জানে না। তাহলে তো তুমি এই দুজনকেও চেনো। এদের সঙ্গে তোমার স্যারের গভীর বন্ধুত্ব ছিল। আমি এনাদেরকে কোনোদিন দেখিনি। তোমার স্যারের ড্রিঙ্ক করা অভ্যেস ছিল? একদম নয়। হ্যাঁ, মাঝে মধ্যে একটু আধটু ড্রিঙ্ক করতেন। আর তোমার মনে হয় তোমার থেকে বেশি ওনাকে কেউ চেনে না? স্যার, ট্যাক্সি ড্রাইভারটাকে আনা হয়েছে। তুমি কিছুক্ষণ বাইরে গিয়ে বসো আর ঠান্ডা মাথায় ভাবো তুমি আমাদের আবার কিছু বলতে ভুলে যাচ্ছ না তো? নাম? মুনির আব্দুল শেখ স্যার। কতদিন ট্যাক্সি চালাচ্ছ? অনেকদিন হয়ে গেল স্যার। আমার আব্বুর ট্যাক্সি এখন আমি চালাচ্ছি, আর লাইসেন্স কাগজপত্র সব ঠিকঠাকই আছে স্যার। কিন্তু তোমার কিছু প্যাসেঞ্জার ঠিক নেই। স্যার, এরা দুজনই কালকে আমার ট্যাক্সি বুক করেছিল আর বলছিল কোর্টের পাশে কেশর বার আছে, সেখানে নিয়ে যেতে হবে, আর সন্ধ্যে 6:30 নাগাদ ফিরে আসবে ওই ওয়েলকাম ধাবাতে। ট্যাক্সি 5 ঘন্টা ওয়েটিং এ ছিল? না স্যার, আমি আবার কাজে ফিরে গেছিলাম, আর সন্ধ্যাবেলায় প্রায় 6:45 নাগাদ ওখানে ফিরে যাই, আর এই দুটো লোক এই লোকটাকে নিয়ে ফিরে আসে, আর আমি ওদের ওয়েলকাম ধাবায় ছেড়ে দিই। কোথায় এই ওয়েলকাম ধাবা? এই শহরের বাইরে। আমার বাড়িটাও ওখান থেকে কাছে, তাই আমি ফিরে আসি। এই তিনজনের মধ্যে কোনো কথা হয়েছিল? আসার সময় এদের মধ্যে কোনো কথা হয়নি, আর যাওয়ার সময় এরা তিনজনেই খুব খেয়েছিল, আমি খেয়াল করিনি স্যার। শুক্লাবাবু, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার স্ত্রী আছে, আমার মা আছেন, ছেলে আছে, বৌমা আছে, একটা নাতনি আছে, আর আমি আছি। আর ছেলে কি করে আপনার? ছেলেকে আমি সেটেল করে দিয়েছি। ওর একটা ছোট ফ্যাক্টরি করে দিয়েছি, মানে একেবারে ছোট না, ঠিকঠাক রোজগার করে নেয়। জীবনে একটা ভালো কাজ করলে বাকি জীবনটা সুখে কাটবে। তারপরে ওরা তিনজন ওয়েলকাম ধাবাতে নেমে যায়, আর এর মাঝখানে ওদের মধ্যে কোনো কথা হয়নি। ওরা কি একে অপরকে নাম ধরে ডেকেছিল? আমি ঠিক খেয়াল করিনি স্যার। ঠিক আছে মুনির, তুমি যেতে পারো। ঠিক আছে স্যার। ওয়েলকাম ধাবার নাম শুনেছো? ওখানে তো দাদা অনেকবার গেছেন। কার সঙ্গে? কেন? ওনার দুই বন্ধু অজয় আর যোগেশের সাথে গত 1 মাসের মধ্যে প্রায় 3-4 বার গিয়েছিলেন। আচ্ছা, এই দুজনে কি অজয় আর যোগেশ? স্যার ঠিক বলতে পারবো না, আমি তো কখনো ওদের দেখি। তাহলে এদের ব্যাপারে কি করে জানলে? গত মাসে যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে দেখতে গেছিলাম। ফিরে আসার পর দাদা বলেছিলেন এদের কথা। আরে স্যার, কি ব্যাপার, আজকে আপনার টিফিন আনেননি? না না, আজকে আমি আমার বন্ধুদের সাথে বাইরে খেতে যাব। আচ্ছা আচ্ছা। ওয়েলকাম ধাবায় খুব ভালো খাবার হয়। দিনেশ, তোমাকে একদিন ওখানে নিয়ে যাবো। এরা আপনার কেমন বন্ধু স্যার? মনে হয় পুরনো স্কুলের সময়কার। আরে না না, নতুন সব বন্ধু, অজয় আর যোগেশ। দারুণ লোক দুটো। এই দেখো, মেসেজ এসে গেছে। তাহলে আমি এখন আসি। ঠিক আছে। আচ্ছা, সন্ধ্যেবেলা কোনো ইম্পর্টেন্ট মিটিং নেই তো? না স্যার, কোনো মিটিং নেই। ঠিক আছে, আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাব। ঠিক আছে। স্যার, সূর্য শুক্লার কল রেকর্ড এসে গেছে। 1:02 ওনার কাছে কল আসে অজয় জয়সওয়ালের, আর 2:10 দীনেশ গুপ্তর। হয়তো এরাই সেই লোক, অজয় আর যোগেশ, দাদার নতুন বন্ধু। সত্যি বলতে কি, আমি খুব শকড এটা জেনে ওদের সঙ্গে দাদা এত ড্রিঙ্ক করছিলেন। এখনো তো কেসটা শুরুই হয়নি দীনেশ, এখনো আরো শক পাওয়ার বাকি আছে। এখন তুমি যেতে পারো, কিন্তু শহরের বাইরে নয়। ঠিক আছে স্যার। বুঝতেই পারছি না স্যার, 1 মাসে এত গভীর বন্ধুত্ব, যে এত বছরের অ্যাসিস্ট্যান্ট দীনেশ সেটা জানি না। ফটোগ্রাফস ফ্যামিলিকে দেখাও, আর নামও বলো। ওনার কাকা কান্তিলাল শুক্লা কেউ। তারপর আমরা সোজা ওয়েলকাম ধাবায় যাব। এই নতুন বন্ধুত্বের মধ্যে আমি পুরনো শত্রুতার গন্ধ পাচ্ছি। মানুষের সব থেকে বড় ধাক্কা তখনই লাগে যখন খুব কাছের কোনো মানুষের সঙ্গে দূরত্বের সৃষ্টি হয়, কোনো রহস্যের ছায়া নজরে আসে। অ্যাডভোকেট সূর্য শুক্লার ফ্যামিলি আর তার কাকা কান্তিলাল শুক্লা, অজয় জয়সওয়াল আর যোগেশ গুপ্তার নাম পর্যন্ত শোনেনি। সূর্যের ফ্যামিলি, তার কাকা কান্তিলাল আর অ্যাসিস্ট্যান্ট দীনেশ সবাই ঘাবড়ে গিয়েছিল যে সূর্য তাদের থেকে কোনো কথা লুকোচ্ছিল না তো, এমন কোনো কথা যা শুধু এই দুই নতুন বন্ধুই জানতো, আর কেউ নয়, নাকি আরো কেউ ছিল।
আরে স্যার, ইনি তো সেই উকিল বাবু, নামটা ঠিক জানি না। ইনি দুদিন আগে এখানে এসেছিলেন, সঙ্গে আরো দুজন ছিল। হ্যাঁ হ্যাঁ এসেছিল স্যার, আমাদের ওই যোগেশ আর অজয়ের সাথে। এদের মধ্যে অজয় কে আর যোগেশ কে? হ্যাঁ স্যার, এ অজয় জয়সওয়াল আর এ হলো যোগেশ গুপ্ত। কি ব্যাপার স্যার, কোনো গোলমাল হচ্ছে নাকি? এদের চেনেন? স্যার এদের শুধু নামটাই জানি। এরা স্যার টেম্পো লাইনে আছে, আমাদের ওই বিপিন আছে না, ও বছরখানেক আগে নিয়ে এসেছিল। বিপিনকে কোথায় পাওয়া যাবে? হ্যাঁ স্যার, এই হচ্ছে বিপিন। আমি আমার কাজে যাই। তা বিপিন একে আমি চিনি না স্যার। এই দুজনকেও চেনো না? স্যার এরা তো অজয় আর যোগেশ, টেম্পো লাইনে কাজ করে স্যার। কি কাজ করে? ড্রাইভার স্যার। কোথায় থাকে? ভূপলাগড় বস্তিতে থাকে স্যার। স্যার এটা 16/13 অজয় জয়সওয়ালের ঘর। জয়সওয়ালের বাড়ির লোক কোথায়? বাবু দুদিন আগেই ওরা ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যেন চলে গেছে। কোথায় গেছে কিচ্ছু বলে যায়নি। স্যার বিশেষ কিছু তো পাইনি, এইটা পেয়েছি স্যার। স্যার যোগেশ গুপ্তর ঘরে তালা লাগানো ছিল। দুদিন আগেও নিজের বউকে নিয়ে কোথাও চলে যায়। প্রতিবেশীদের কাছ থেকে ওর বউয়ের ফোন নম্বর পাওয়া গেছে। মনে হচ্ছে অজয় আর যোগেশ ওদের ফ্যামিলিকে নিয়ে পালিয়েছে। তাড়াতাড়ি ধরাও পড়ে যাবে। অমিত জয়সওয়াল, যোগেশ গুপ্ত আর যোগেশের স্ত্রী রেখা, এই তিনজনেরই কল রেকর্ড বের করো আর এই তিনজনেরই নাম্বার ট্র্যাকিং এ দিয়ে দাও। ইয়েস স্যার। স্যার একটা কথা বলবো, যোগেশ আর অজয় দুজনেই টেম্পো চালাতো, দুজনেই ড্রাইভার। সূর্য শুক্লা এদের সঙ্গে বন্ধুত্ব কেন করলো, আর এদের সঙ্গে বসে মদি বা কেন খেলো? হয়তো সূর্য জানতোই না যে ওরা ড্রাইভার, আবার এটাও হতে পারে ও হয়তো জানতো আর তিনজনে মিলে কিছু প্ল্যান করছিল। একটা কাজ করো, দুজনে ক্লিয়ার ফটোগ্রাফস সূর্যের ফটোগ্রাফসের সঙ্গে আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। সিনহা, আমি একটা খারাপ খবরের গন্ধ পাচ্ছি। কে রে ভাই? কে শুয়ে আছে ওখানে? মুকুরবাগ পুলিশ স্টেশন। ভোপালের থেকে 200 কিলোমিটার দূরে পাওয়া এই লাশটা কার ছিল? অ্যাডভোকেট সূর্য শুক্লার, অজয় জয়সওয়ালের, যোগেশ গুপ্তার, নাকি অন্য কারো? এই কেসটা যদি কিডন্যাপিং এর হয়ে থাকে তাহলে এতে মার্ডার কোথা থেকে এলো? এটা আসলে না কিডন্যাপিং এর কেস ছিল না মার্ডারের কেস ছিল, বরং দুদিনের পুরনো এই লাশের পিছনে বহু পুরনো হিসেব ছিল। অ্যাডভোকেট সূর্য শুক্লার সঙ্গে আসলে কি এবং কেন ঘটেছিল এটা আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন জীবনে সবারই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত, আর সম্ভব হলে সাহায্যের হাতও। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।